একটি সুন্দর পরিদেশে রানী মায়াবতী তার মেয়ে সিন্ড্রেলার সাথে বাস করতেন। সিন্ড্রেলা ছিল অত্যন্ত দয়ালু এবং ভালো মনের একজন মানুষ। সে সবসময় সবাইকে সাহায্য করত, কিন্তু তার গায়ের রং কালো হওয়ার কারণে পরিদেশের কেউ তাকে পছন্দ করত না। সবাই তাকে নিয়ে ঠাট্টা তামাশা করত, যা সিন্ড্রেলার খুব খারাপ লাগত। রানী মায়াবতী সিন্ড্রেলাকে সুন্দর করার অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু তার কোনো জাদুকরী শক্তি সিন্ড্রেলার উপর কাজ করত না। একদিন সিন্ড্রেলা দুঃখী হয়ে পৃথিবীলোকে চলে আসে। সেখানে তার দেখা হয় আরিয়ান নামে একটি ছেলের সাথে। সিন্ড্রেলা তাকে জিজ্ঞেস করে, শুনুন, আপনার নাম কি? আপনি কি এই গ্রামেই থাকেন? আরিয়ান উত্তর দেয়, আমার নাম আরিয়ান। আমি এই গ্রামেই থাকি, কিন্তু আপনি কে? আপনাকে তো আগে কখনো দেখিনি। সিন্ড্রেলা বলে, আমার নাম সিন্ড্রেলা, আমি পাশের গ্রাম থেকে ঘুরতে এসেছি। এভাবেই সিন্ড্রেলা ও আরিয়ানের মধ্যে বন্ধুত্ব হয়, যা কিছুদিনের মধ্যেই ভালোবাসায় রূপ নেয়। আরিয়ান ছিল অত্যন্ত বুদ্ধিমান ও ভালো ছেলে। তার কাছে রূপের কোনো গুরুত্ব ছিল না, তাই তারা একদিন বিয়ে করে নেয়। যখন সিন্ড্রেলা তার মা রানী মায়াবতীকে এই কথা জানায়, রানী মায়াবতী অবাক হয়ে বলেন, এত তাড়াতাড়ি কেন বিয়ে করলে? তাও আবার পৃথিবীর এক বাসিন্দার সাথে। আমাকে একবার জিজ্ঞেস করলে না কেন? সিন্ড্রেলা বলে, মা, আপনি তো জানেন পরিদেশের সবাই আমাকে নিয়ে কতটা হাসাহাসি করে। কেউ আমার সাথে কথা বলতে চায় না, কিন্তু আরিয়ান তেমন নয়। তাই আমি তাকে বিয়ে করেছি এবং আজ থেকে আমি তার সাথেই পৃথিবীতে থাকব। রানী মায়াবতী বলেন, সব ঠিক আছে মা, কিন্তু তুমি কি জানো, কোনো পরী যদি সাধারণ মানুষকে বিয়ে করে তবে তাকে সব জাদুকরী শক্তি হারিয়ে সাধারণ মানুষ হয়ে যেতে হয়। সিন্ড্রেলা উত্তর দেয়, আমি সব শক্তি ত্যাগ করতে রাজি আছি মা, শুধু আমাকে পৃথিবীতে যাওয়ার অনুমতি দিন। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। সিন্ড্রেলা তার সব জাদুকরী শক্তি ত্যাগ করে পৃথিবীতে চলে আসে, কিন্তু এখানেও আরিয়ানের মা সুলতানা সিন্ড্রেলার কালো রঙের কারণে তাকে মেনে নেন না। উল্টো তিনি তার উপর অত্যাচার শুরু করেন। সুলতানা তার বড় বউ রূপসাকে খুব ভালোবাসতেন, কারণ সে দেখতে খুব সুন্দরী ছিল। একদিন সুলতানা চিৎকার করে বলেন, ওরে অকুলক্ষিনী, সকাল থেকে বসে আছি, এখনো এক কাপ চা পেলাম না। তোর এই কালো মুখ দেখলে আমার পুরো দিনটাই মাটি হয়ে যাবে, যা এখান থেকে। এভাবেই সুলতানা কথায় কথায় সিন্ড্রেলাকে অপমান করতেন। একদিন সুলতানা সিন্ড্রেলাকে বলেন, কাল গ্রামের কিছু মহিলা তোকে দেখতে আসবে, তাদের জন্য ভালো খাবার তৈরি করবি। তোর চেহারা দেখে না হলেও অন্তত রান্নার স্বাদ পেয়ে যেন তোর প্রশংসা করে। আর বড় বউ, তুমিও কাল ভালো করে সেজে থেকো, কারণ কাল তোমাদের দুজনেরই মুখ দেখানোর অনুষ্ঠান। পরের দিন গ্রামের মহিলারা এসে খাবার খেয়ে খুব প্রশংসা করে এবং বলে, সুলতানা, তুই খুব ভাগ্যবতী যে তোর ছোট বউ এত সুন্দর রান্না করে। সুলতানা নাক ছিটকে বলে, রান্না তো সবাই পারে, আমি আমার বড় বউকে ডাকছি, সে খুব সুন্দরী, আগে তো দেখো। কিন্তু বড় বউ রূপসাকে দেখে গ্রামের মহিলারা তাকে খোঁচা দিয়ে বলে, সুন্দরী তো খুব, কিন্তু ঘরের কাজ কি কিছু পারে, নাকি সারাদিন শুধু মেকআপই করে? এভাবেই সেই দিনের মতো সিন্ড্রেলা সবার কাছেই প্রশংসা পায়। সিন্ড্রেলা কখনো আরিয়ানের কাছে তার মায়ের খারাপ ব্যবহারের কথা বলতো না। একদিন রান্নাঘরে কাজ করার সময় রূপসা এসে তাকে কফি বানিয়ে দিতে বলে। সিন্ড্রেলা যখন বলে যে সে বাসন ধুয়ে কফি দিচ্ছে, তখন রূপসা রেগে গিয়ে শাশুড়ির কাছে মিথ্যে নালিশ করে। সুলতানা রেগে গিয়ে সিন্ড্রেলাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। সিন্ড্রেলা কাঁদতে কাঁদতে নদীর ধারে গিয়ে বসে। তার কান্নার শব্দ শুনে রানী মায়াবতী সেখানে হাজির হন। সব শুনে রানী মায়াবতী বলেন, মা, যে কারণে তুমি পরিদেশ ছেড়েছিলে সেই একই সমস্যা তোমাকে এখানেও কষ্ট দিচ্ছে, কিন্তু এখন আমার কাছে সমাধান আছে। এই বলে রানী মায়াবতী জাদুকরী শক্তি দিয়ে সিন্ড্রেলাকে একটি জাদুকরী লিপস্টিক দেন। সেই লিপস্টিক মাখতেই সিন্ড্রেলা অত্যন্ত সুন্দরী হয়ে ওঠে এবং
তার হারানো জাদুকরীর শক্তিও ফিরে পায়। সিন্ড্রেলা যখন বাড়ি ফিরে আসে, সে দেখে তার শাশুড়ির শরীর খুব খারাপ, কিন্তু বড় বউ তার কোনো সেবাই করছে না। সুলতানা তখন তার ছোট বউয়ের কথা ভেবে অনুতপ্ত হচ্ছিলেন। সিন্ড্রেলাকে অত সুন্দরী অবস্থায় দেখে সুলতানা অবাক হয়ে যান। সিন্ড্রেলা তাকে সব সত্যি কথা খুলে বলে। শাশুড়ি তার ভুলের জন্য ক্ষমা চান এবং বলেন, আমাকে মাফ করে দাও ছোট বউ, আমি তোমার সাথে খুব অন্যায় করেছি। আমি তোমাকে তোমার গায়ের রঙের জন্য কত কথা শুনিয়েছি, কিন্তু তুমি যখন ছিলে না, আমার অসুস্থতায় আমার এই সুন্দরী বউ আমাকে একটুও সেবা করেনি। আমি বুঝতে পেরেছি, মুখের সৌন্দর্য, গায়ের সৌন্দর্য সব কিছু নয়, মনের সৌন্দর্যই আসল। তুমি আমার কখনো অযত্ন করনি, আর সেই আমি কিনা তোমাকে সামান্য একটা অপরাধে বাড়ি থেকে বের করে দিয়েছি। আমাকে ক্ষমা করে দাও মা। সিন্ড্রেলা তাকে জড়িয়ে ধরে বলে, মা, আমার কোনো অভিযোগ নেই। আমি তো শুধু আপনাদের সাথে সুখে শান্তিতে থাকতে চাই। শেষ পর্যন্ত সিন্ড্রেলা তার স্বামীকে নিয়ে এবং শাশুড়ির সাথে হাসি খুশিতে দিন কাটাতে শুরু করে। সিন্ড্রেলা সুন্দরী হয়ে ওঠার পর একদিন হঠাৎ আকাশ থেকে এক মায়াবী আলো নেমে এলো এবং স্বয়ং রানীপরী সেখানে আবির্ভূত হলেন। তাকে দেখে শাশুড়ি এবং বড় জা ভয়ে কাঁপতে লাগলেন। তারা ভাবলেন, সিন্ড্রেলার উপর করা সব অন্যায়ের জন্য রানীপরী নিশ্চয়ই তাদের কঠিন শাস্তি দেবেন। কিন্তু সিন্ড্রেলা তার মায়ের হাত ধরে বলল, মা, তুমি ওদের ক্ষমা করে দাও, ওরা এখন আমাকে খুব ভালোবাসে। মেয়ের মমতা দেখে রানীপরীও শান্ত হলেন। তখন রানী মায়াবতী সিন্ড্রেলার শাশুড়ির হাত ধরে বললেন, দেখুন, মানুষের রূপ নয়, গুণই আসল পরিচয়। আমার মেয়ে আপনার ছেলেকে বিয়ে করার জন্য তার সকল পরিশক্তি ত্যাগ করে এখানে এসেছেন। আমিও চাই আপনারা সবাই আমার মেয়েকে নিয়ে সুখে থাকেন। তখন শাশুড়ি বুঝতে পারল সিন্ড্রেলা কত বড় ত্যাগ করেছে শুধু তাদের সঙ্গে থাকার জন্য। এরপর রানীপরী সিন্ড্রেলাকে একজোড়া জাদুকরি চুড়ি উপহার দিয়ে আবারও পরিদেশে ফিরে গেলেন। যে চুড়ি সিন্ড্রেলা গ্রামের গরিব দুঃখী অসহায় মানুষদের বিপদে সাহায্য করার জন্য ব্যবহার করত এবং তাদের পাশে থাকত। এভাবেই সিন্ড্রেলা শুধু তার শ্বশুর বাড়ির নয়, পুরো গ্রামের সবার উপকার করতে লাগলো আর সবার কাছে প্রিয় হয়ে উঠল। এরপর থেকে সবাই হিংসা ভুলে একসাথে পরম সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বাই বাই। হরিলালের পরিবার ছিল অত্যন্ত সুখী। সে গ্রামে গ্রামে গিয়ে লেহেঙ্গা বিক্রি করত। একদিন সন্ধ্যায় যখন সে লেহেঙ্গা বিক্রি করে বাড়ি ফিরছিল, তখনই রাস্তায় তার অ্যাক্সিডেন্ট হয় এবং সেখানেই তার মৃত্যু হয়। এই খবর যখন হরিলালের স্ত্রী সরস্বতী পায়, তখন তার পায়ের তলা থেকে মাটি সরে যায়। আপনারা এসব কি আজে বাজে বলছেন? আমার স্বামী আমাদের সবাইকে ছেড়ে চলে যেতে পারেন না। লোকজন তাকে বোঝালো, বোন, বিধিলিপি কেউ বদলাতে পারে না, নিজেকে সামলান। না না বলতে বলতে সরস্বতী কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়ে ফেলে। সেখানেই তার দুই মেয়েও কাঁদতে কাঁদতে চলে আসে। মা, ওঠো মা, বাবা তো আমাদের ছেড়ে চলে গেছেন, অন্তত তুমি তো আমাদের ছেড়ে যেও না। ওঠো মা, তোমার কি হয়েছে? সরস্বতী বলে, আমার বাচ্চারা, তোরা আজ অসহায় হয়ে গেলি, এখন আমাদের কে দেখাশোনা করবে? আপনি আমাদের সবাইকে ছেড়ে কেন চলে গেলেন? হে সৃষ্টিকর্তা, এ কি অনর্থ হয়ে গেল? ছোট মেয়ে পিউ বলি, দিদি, এসব কি হয়ে গেল? বাবা তো আজ আমার জন্য খুব সুন্দর লেহেঙ্গা আনার কথা ছিল, তাহলে তিনি আজ কেন এলেন না দিদি? দিদি, আমি বাবার কাছে আর কোনোদিন কোনো জিনিসের জন্য জেদ করব না। প্লিজ তুমি ওনাকে বলো না ফিরে আসতে। আমি ওনাকে ছাড়া থাকতে পারবো না। আমার কিচ্ছু চাই না দিদি, শুধু বাবাকে চাই। বড় মেয়ে অঞ্জলি বলে, পিউ,
বাবা আর কোনোদিন ফিরে আসবেন না, কোনোদিন না। এই বলে তিন মামে অঝরে কাঁদতে থাকে এবং কাঁদতে কাঁদতে হরিলালের শেষকৃত্য সম্পন্ন করে। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। এভাবেই কিছুদিন কেটে যায়। একদিন ছোট মেয়ে বলে, এ কি, আবার শুকনো রুটি? মা, বাবা মারা যাওয়ার পর থেকে তুমি রোজ শুধু শুকনো রুটি বানাচ্ছ। আমি এই শুকনো রুটি খেতে পারবো না। মা বলে, পিউ, চুপচাপ এটা খেয়ে নে, নইলে এটাও আর জুটবে না। ছোট মেয়ে রেগে গিয়ে বলে, কেন কেন জুটবে না? বাবা যখন ছিলেন তখন তো কোনোদিন শুকনো রুটি হইতো না। বাবা, তুমি দেখছো তো, তোমার যাওয়ার পর দিদি আমাকে জোর করে শুকনো রুটি খাওয়াচ্ছে। তুমি তো জানো আমি শুকনো রুটি খাই না। তুমি যখন ছিলে তখন আমরা কত ভালো ভালো খাবার খেতাম। বাবা, আমাকে তোমার কাছে নিয়ে চলো, আমি এখানে থাকবো না। অঞ্জলি তাকে শান্ত করে বলে, পিউ, এমন বলতে নেই, আজ খেয়ে নে, কাল আমি তোর জন্য ভালো খাবার বানিয়ে দেব। অঞ্জলি তার মাকে সান্ত্বনা দিয়ে বলে, মা, সব ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। অঞ্জলি ঠিক করে সে জমিদারের বাড়িতে কাজ করবে। পরদিন সকালে ঘরের কাজ শেষ করে সে কাজ করতে যায়, যেখানে তার স্কুলের সহপাঠী টিয়ার সাথে দেখা হয়। টিয়া তাকে দেখে উপহাস করে বলে, আরে অঞ্জলি, তুই এখানে? তুই তো স্কুলের টপার ছিলি, আজ বুঝেছি তুই আমাকে ভয় পেয়ে স্কুল ছেড়ে দিয়েছিস, তাই না? এখন তুই আমার বাড়িতে ঝাড়ু পোছা করবি? তোর যোগ্যতাই এটা। অঞ্জলি বলে, টিয়া, আমি এখানে কাজ করতে এসেছি, দয়া করে পুরনো কথা ভুলে যা। টিয়া মনে মনে অঞ্জলির উপর প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে। সে নিজের পছন্দের একটি দামি গাউন নিজেই পুড়িয়ে ফেলে এবং তার মায়ের কাছে গিয়ে কান্নাকাটি করে বলে, তুমি কাকে কাজে রেখেছো? দেখো, এই মেয়েটা আমার প্রিয় লেহেঙ্গা পরিয়ে শেষ করে দিয়েছে। জমিদারের স্ত্রী রেগে গিয়ে অঞ্জলিকে অপমান করে বলেন, বেরিয়ে যা এখান থেকে, তুই আমার মেয়ের গাউন পুড়িয়ে দিয়েছিস, তোর সাহস তো কম না? আমার মেয়ের গাউনের দাম জানিস? অঞ্জলি বারবার বলে যে সে এটা করেনি, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। তাকে কাজ থেকে তাড়িয়ে দেওয়া হয়। অঞ্জলি কাঁদতে কাঁদতে নদীর পাড়ে গিয়ে বসে। হে সৃষ্টিকর্তা, অনেক কষ্টে একটা কাজ পেয়েছিলাম, সেটাও চলে গেল। এখন আমি মা আর বোনের জন্য খাবার কোথা থেকে আনবো? বাবা, আমাকে একটা পথ দেখাও না বাবা। ঠিক তখনই জলের মধ্যে একটা জলজলে গোলাপের দিকে তার নজর যায়। পুরো নদীতে এমন একটা জলজলে গোলাপ দেখে অবাক হয়ে যায় অঞ্জলি। এটা আমি কি দেখছি? জলের মধ্যে গোলাপ? আমি তো জানি গোলাপ জলে হয় না, জলে তো পদ্ম, শাপলা এগুলো হয়। আমি কি এই ফুলটা স্পর্শ করে দেখব? এই ফুলটা এই জলের মধ্যে কি করছে? হ্যাঁ, আমি বরং একবার স্পর্শ করে দেখি। এই ফুলটা এত জ্বলজ্বল করছে বা কেন? কি রহস্য আছে এই ফুলের মধ্যে? অঞ্জলি হাত বাড়িয়ে গোলাপটি স্পর্শ করতেই সেটি একটি সুন্দর পরীতে পরিণত হয়। পরীটি বলে, আমি পরিলোকের নীলিমা পরী। এক সাধুর অভিশাপে আমি এই নদীতে ফুল হয়ে বন্দী ছিলাম। আজ তোমার স্পর্শে আমি মুক্তি পেলাম। আমি তোমার উপর খুব খুশি। এই নাও অঞ্জলি, এটি একটি জাদুকরি তারা খচিত লেহেঙ্গা। তুমি এই তারার লেহেঙ্গার কাছে যা চাইবে তাই পাবে। সত্যি বলছেন পরি? আমি এই লেহেঙ্গার কাছে যা চাইবো তাই পাবো? আমার সব কষ্ট তাহলে দূর হয়ে যাবে? আমার মা আর বোনকে আর কষ্ট করতে হবে না? আপনাকে অনেক অনেক ধন্যবাদ পরি, অনেক অনেক ধন্যবাদ। অঞ্জলি খুশি হয়ে সেই জাদুকরি লেহেঙ্গা নিয়ে বাড়ি ফিরে আসে। সে তার মা আর বোনকে ডেকে বলে, আজ আমি তোমাদের এক জাদু দেখাবো। ছোট বোন বলে, দিদি, তোমার জাদু দিয়ে একটি ভালো খাবার পাওয়া যাবে? আমার
আমার খুব খিদে পেয়েছে। অঞ্জলি তখন লেহেঙ্গাটিকে বলে, হে জাদুকরি তারার লেহেঙ্গা, আমাদের অনেক সুস্বাদু খাবার দাও, যেন আমার বোন পেট ভরে খেতে পারে, ওর যেন আর কোনো খিদে না লাগে। অঞ্জলির কথা শেষ হতেই সেখানে প্রচুর ভালো ভালো খাবার চলে আসে। মা আর তার ছোট বোন খুব খুশি হয়। অঞ্জলি তার মাকে পরী এবং জাদুকরি লেহেঙ্গার সব কথা খুলে বলে। তুই সত্যি বলছিস মা? আমাদের এই দুঃখের দিনে পরী আমাদের এত বড় উপকার করলেন। সত্যি রে মা, আমাদের এই কপাল এত ভালো ছিল, আগে জানতাম না। আমাদের এই দুঃখের দিন তাহলে শেষ হলো। হ্যাঁ মা, এখন থেকে আমাদের আর কোনো দুঃখ থাকবে না। বোন ভালো মন্দ খেতে পারবে, আমরাও আবারও স্কুলে যেতে পারবো, পড়াশোনা করতে পারবো। বাবা আমাদের কাছে নেই, কিন্তু দেখো সৃষ্টিকর্তা আমাদের ঠিক সাহায্য করেছেন। এরপর থেকে তারা সেই জাদুকরি লেহেঙ্গার সাহায্যে খুব সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্টে তোমাদের নাম লিখে ফেলো। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। আর আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকলে জলদি জলদি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। দেখা হবে নতুন কোনো জাদুর গল্পে। সবাই ভালো থেকো, বাই বাই। ছাড়, এটা আমার ফ্রক, ছাড় মাইশা। না, এটা আমার ফ্রক, আমি এটা তোকে দেব না, এটা আমার, আমি এটা আগে পরবো। মা মা দেখো না, মাইশা আমাকে ফ্রক দিচ্ছে না, এটা তো আমার ফ্রক, তাই না? জেরিন মা, মাইশা ছোট, ওকে একবার পরে নিতে দে, তারপর তুই ওটা নিয়ে নিস। মা, তুমি প্রতিবারই এমন করো। কতবারও তুমি মাইশাকে নতুন জামা কিনে দিয়েছিলে, আর এখন আমাকে নতুন জামা কিনে দিলে, তাতেও মাইশা ভাগ বসাচ্ছে। আমি কি কোনো দিওয়ালিতেই আমার নতুন জামা পাবো না? জেরিন মা, তুই তো জানিস আমরা কতটা গরিব। তোর বাবা চলে যাওয়ার পর আমি কত কষ্টে এই সংসার চালাচ্ছি। এমন অবস্থায় আমি তোদের দুজনকে একসাথে নতুন জামা কিনে দিতে পারবো না রে মা। মা, আসলে আমরা এত গরিব কেন? এই গরিবের জন্য আমার সব বন্ধুরা সব সময় আমার মজা ওড়ায়। ওরা বলে আমি নাকি কখনো নতুন জামা পরতে পারবো না। এমন কথা বলিস না মা, আল্লাহ চাইলে জলদি আমাদের সব হবে। তুই দেখিস, আল্লাহর উপর ভরসা রাখ। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্পে তোমাদের নাম ব্যবহার করব। মাইশা সেই ফ্রকটা পরে বেরিয়ে যায় বাইরে। তখন মাইশার সামনে তিশা আসে, আর তখন মাইশা তিশাকে বলে, ওরে তিশা রানী, এই দেখ আমার সুন্দর নতুন ফ্রক, এটা পরে একদম পরীর মতো লাগছে না? এটা আজই আমার মা বাজার থেকে কিনে এনেছে, ভালো লাগছে না? কিনে এনেছে নাকি চেয়ে এনেছে বল, কারণ তোর মা আমার এখানে কাজ করে, আর তিনি আমার মায়ের কাছ থেকে আমার পুরনো জামা চেয়ে তোর জন্য নিয়ে গেছে। এটা আমার পুরনো ফ্রক, আর এটার জন্য তোর মা কিভাবে আমার মায়ের সামনে হাত জোড় করছিল জানিস? বলছিল, মালকিন আমার মেয়ের জামা ছিঁড়ে গেছে, যদি তিয়া মামুনির কোনো পুরনো জামা থাকে তবে আমাকে দিন। কি বলছিস কি এসব তিশা তুই? হ্যাঁ, আর তোরা যাই করিস না কেন আমাদের সমান কখনো হতে পারবি না, কারণ তোরা চাকর, আর চাকরের বাচ্চারাও চাকরি হয়, বুঝেছিস? তখন অন্য একটা মেয়ে আসে আর বলে, হ্যাঁ মাইশা, তিশা একদম ঠিক বলেছে, যে আনা জামাকে নিজের বলতে তোর লজ্জা লাগে না? হাহ, তোর আবার লজ্জা, গরিবের তো লজ্জাও থাকে না। অপমানে মাইশার বুক ফেটে যাচ্ছিল। সে কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে আসে। তাকে দেখে বড় বোন জেরিন কিছুটা রাগান্বিত হলেও পরে নরম হয়ে যায়।
জেরিন তখন মাইশাকে ডেকে বলে, মাইশা তুই এসেছিস, দাঁড়া, তোকে তো আমি ছাড়বো না। মাইশা, এই মাইশা, কি হয়েছে, কাঁদছিস কেন? আচ্ছা বাবা, আচ্ছা এই ফ্রকটা তুই রাখ, আমি তোর কাছে কখনো চাইবো না, কিন্তু এখন কান্না থামা বোন। আমি কারোর সাথে কোনো কথা বলবো না। চলে যাও এখান থেকে, তোমরা চলে যাও। মাইশা বোন আমার, কি হয়েছে? কেউ কি কিছু বলেছে? আমাকে বল, এখনই আমি তাকে উচিত শিক্ষা দিয়ে আসছি। আমার বোনকে কে কাঁদালো? থাক দিদি, আমার সামনে এই মিথ্যা নাটক করার দরকার নেই। আমি সব জানি। মা চৌধুরী বাড়িতে কাজ করে, আর সেখান থেকে আমাদের জন্য পুরনো জামা চেয়ে আনে, আর আমরা ভাবি মা নিজের খাটুনির পয়সা এগুলো কিনে এনেছে। না মাইশা, তুই এমন ভাবিস না। জামা নতুন হোক বা পুরনো, যে পরে সেই তাকে বিশেষ বানায়। আর তুই তো আমাদের ছোট্ট রাজকুমারী, তোর মতো মিষ্টি মেয়ের গায়ে যে কোনো জামাই ভালো লাগে। কিন্তু দিদি, সবাই আমাদের চাকরের সন্তান কেন বলে? কি আমরা সবসময় এভাবেই থাকবো? সব সময় কি ওরা আমাদের এভাবে মজা ওড়াবে? না মাইশা, একদিন সব ঠিক হয়ে যাবে, সবাই আমাদের সম্মানের সাথে ডাকবে, তুই শুধু একটু ভরসা রাখ। কয়েকদিন পর গ্রামে মেলার আয়োজন করা হয়। পাড়ার সব মেয়েরা সাজগোজ করলেও মাইশা এক কোণে মন খারাপ করে বসেছিল। মাইশা, আমাদের গ্রামে এত বড় মেলা বসেছে, তাও তুই মন খারাপ করে আছিস কেন? দিদি, আমি কোথাও যাব না। এই মেলা টেলা আমাদের মতো গরিবদের জন্য নয়, ওখানে শুধু বড় লোকেরা যায়, যাদের ভালো ভালো জামা আছে। আমরা তো গরিব। মাইশা ঘরে গিয়ে শুয়ে পড়ে। জেরিন তার বোনের এই কষ্ট সহ্য করতে পারছিল না। মাঝরাতে সে উঠোনে এসে চাঁদের দিকে তাকিয়ে প্রার্থনা করতে থাকে। চাঁদ মামা, আপনি কত শীতল আর মিষ্টি। আপনাকে দেখে মনে হয় পুরো পৃথিবীর সৌন্দর্য আপনার ভেতর মিশে গেছে। চাঁদ মামা, আপনি তো সব দেখছেন না? আমার বোন মাইশা আর আগের মতো নেই, ওর সেই হাসি হারিয়ে গেছে। চাঁদ মামা, আমার মায়ের হার্টের অসুখ, তাই আমি তাকে মনের কথা বলতে পারি না, কিন্তু আপনাকে তো সবাই মামা বলে ডাকে, তাই আপনি আমার একটা ছোট্ট কথা রাখতে পারেন। শুধু একবার আমার বোনের মুখে সেই হাসি ফিরিয়ে দিন, আমি আর কিচ্ছু চাই না। হঠাৎ আকাশ থেকে এক টুকরো মায়াবী আলো জেরিনের সামনে এসে পড়ে। আলোর ভেতরে ছিল অপূর্ব এক উজ্জ্বল কাপড়। চাঁদ মামা, আমি জানি এটা আপনিই পাঠিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। এখন আমি আমার বোনের হাসি ফিরিয়ে আনতে পারবো। সারা রাত জেগে জেরিন সেই জাদুকরি কাপড় দিয়ে এক অপূর্ব লেহেঙ্গা তৈরি করে। সকালে মাইশা ঘুম থেকে উঠেই অবাক হয়ে যায়। আরে, এটা আমার ঘরে কি চলচল করছে? লেহেঙ্গা, এত সুন্দর চাঁদের লেহেঙ্গা। দিদি, দিদি, এটা কার লেহেঙ্গা? এটা আমার বোন মাইশার লেহেঙ্গা। এটা আমি নিজের হাতে তোর জন্য বানিয়েছি। কি, তুমি আমার জন্য এত সুন্দর লেহেঙ্গা বানিয়েছো? থ্যাংক ইউ সো মাচ দিদি। তুমি জানো না আজ আমি কত খুশি হয়েছি। দিদি, আমি এখনই তৈরি হয়ে আসছি, তারপর তোমার সাথে মেলায় যাব। তুমি যাবে তো আমার সাথে? হ্যাঁ মাইশা, জলদি যা। এই আনন্দের মুহূর্তেই এক দুর্যোগ নেমে আসে। হুট করে তাদের মা হার্ট অ্যাটাক করে মাটিতে পড়ে যান। মা, দিদি, দেখো না মায়ের কি হলো। মা, চোখ খোলো। ঘাবড়াস না মাইশা, মায়ের কিচ্ছু হবে না। তারা দ্রুত মাকে নিয়ে হাসপাতালে যায়। ডাক্তার জরুরি অপারেশনের কথা বলেন। দেখো, তোমার মায়ের হার্ট অ্যাটাক হয়েছে, জলদি অপারেশন করতে হবে। এতে কত খরচ হবে ডাক্তার বাবু? কমপক্ষে 50,000-এর মতো। ডাক্তার বাবু, আপনি অপারেশনের প্রস্তুতি নিন, আমি টাকার ব্যবস্থা করছি। জেরিন বাড়ি গিয়ে সব জমানো টাকা গুনে দেখে খুব অল্প।
দুই বোন দিশেহারা হয়ে পড়ে। দিদি, এখন কি হবে? এত টাকা কোথায় পাবো? দিদি, কেন না আমরা এই চাঁদের লেহেঙ্গাটা বিক্রি করে দেই? এর জন্য বাজারে অনেক টাকা পাওয়া যাবে। কিন্তু মাইশা, লেহেঙ্গাটা তো আমি তোর জন্য বানিয়েছিলাম। দিদি, এই লেহেঙ্গা আমাদের মায়ের চেয়ে বেশি দামি নয়। প্লিজ দিদি, বেশি ভেবো না। লেহেঙ্গা আবার হবে, কিন্তু মাকে আর পাবো না। জেরিন সেই লেহেঙ্গা নিয়ে এক বড় শোরুমে যায়। মালিক লেহেঙ্গাটির অপূর্ব কারুকাজ দেখে মুগ্ধ হয়ে যান। বাহ, কি কারুকাজ! এটা কি তুমি নিজের হাতে বানিয়েছো? জি। এমন লেহেঙ্গার ডিজাইন আমি আজ পর্যন্ত দেখিনি। তুমি কি আমাদের জন্য লেহেঙ্গার ডিজাইন করবে? হ্যাঁ, করতে পারবো। ঠিক আছে, তবে এই নাও তোমার 1,00,000 টাকা অ্যাডভান্স। কাল থেকে কাজে চলে এসো, আর হ্যাঁ, এই লেহেঙ্গাটা নিয়ে যাও। আপনাকে অনেক ধন্যবাদ। জেরিন টাকা নিয়ে মায়ের অপারেশন করায় এবং লেহেঙ্গাটা মাইশাকে পরিয়ে মেলায় নিয়ে যায়। মেলার সবাই মাইশার দিক থেকে চোখ ফেরাতে পারছিল না। মাইশাকে রাজকুমারীর মতো লাগছিল। গতকাল যারা ওকে নিয়ে মজা করছিল, আজ ওরাই ওর প্রশংসা করছিল। মেলায় মাইশাকে সবচেয়ে সুন্দর অতিথি হিসেবে পুরস্কৃত করা হয়। সবাই ওর সাথে সেলফি তুলতে থাকে। ওদিকে জেরিনের জীবনও বদলে যায়। ও সেই বড় কোম্পানিতে ডিজাইনারের কাজ পেয়ে যায়। ওরা খুশি খুশি জীবন কাটাতে থাকে। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বাই বাই।